আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই থাকছে বিস্তারিত সংবাদ। বিমানে বোমা হামলার হুমকি আসে পাকিস্তানি নম্বর থেকে। বিএনপি খেলাফত মজলিসের বৈঠকে যে আলোচনা হলো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন ইসি মাসুদ। তুরস্কে স্কি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬। প্রিয় শ্রোতা, এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি একটি পাকিস্তানি নম্বর থেকে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট বিএনপির ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিমানবন্দর এপিবিএন সূত্র জানিয়েছে, এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি আসে। সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। হোয়াটসঅ্যাপের যে নাম্বার থেকে বার্তাটি আসে সেটি পাকিস্তানি নাম্বার বলে জানিয়েছে এপিবিএন। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে, এটি কোনো হুমকি নয় বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। এ সময় ওই নম্বরে ফোন দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি, তবে চ্যাটিং অব্যাহত রাখা হয় এবং সংশ্লিষ্ট সকলকে অ্যালার্ট করে দেওয়া হয়। ওই নম্বর থেকে জানানো হয়, আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য কোনো বিরোধী পক্ষ এই কাজ করতে পারে। প্রসঙ্গত, ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে একটি হুমকি আসে কর্তৃপক্ষের কাছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ জরুরি অবতরণের পর সকল যাত্রীকে দ্রুত নামিয়ে বিমানে ও যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো হয়, তবে ওই বিমানের বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত গড়তে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বৈঠকে বসেন দুই দলের নেতারা। বৈঠকে খেলাফত মজলিসের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব আহমেদ আব্দুল কাদের। এই প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল ও আব্দুল জলিল। বৈঠকের পর খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, আমরা যারা আন্দোলন করেছি সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা সহ 7টি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা। তিনি আরও বলেন, ৫ আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল এটাকে অটুট রাখা। ইতিমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বিষয়। এজন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি, আলাপ করে আমরা একমত হয়েছি। এদিকে বৈঠক শেষে জামায়াত ইসলামী আন্দোলনের মধ্যে ঐক্যের বিষয়ে জানতে চাইলে আলহামদুলিল্লাহ ভালো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নেই। বিএনপির এই নেতা আরও বলেন, এক সময়ে
একদল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমতও হয়েছে। এটাতে অস্বাভাবিক হওয়ার কি আছে? আজকে যারা একমত, কালকে আবার তারা একমত নাও থাকতে পারে। এটাও ঘটেছে বাংলাদেশে বহু। তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজেই আমরা মনে হয় এই বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা মন্তব্য করার কিছু আছে বলে মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আছে, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদের দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন তাদের সঙ্গে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এ দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করব। তিনি বলেন, কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই আমাদের সাথী ছিলেন, আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজ ফেসবুক প্রোফাইলে বুধবার সকালে দেওয়া এক পোস্টে দায়িত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছেন তিনি। লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও লেখেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও। সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা, 4 জন উপদেষ্টা রয়েছেন, স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। সার্জিস লিখেন, এ ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি, ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেয়া আমার জন্য সম্ভব নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ করা বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে। দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার 22 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানাতে গণমাধ্যমে তিনি কথা বলেন। জাহিদ হোসেন বলেন, গত 8 জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তার সর্বশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করছে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2 জন চিকিৎসক তাকে দেখবেন বলেও জানান ডক্টর জাহিদ। তিনি আরও বলেন, লিভার, কিডনি, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটো আর্থ্রাইটিস ও হার্টের জন্য এখন খালেদা জিয়ার ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স
হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। তার চিকিৎসা এক ছাদের নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়া গত 5.5 বছর বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা না পাওয়ায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, বয়সের কথা বিবেচনায় রেখে তার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 2-3 দিন পরে মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বাররাও চিকিৎসার বিষয়ে মতামত দেবেন, সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে। খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে নিকট আত্মীয়রা, বিশেষ করে তার 2 পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, তিন নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সব সময়ই এবং দেশের বাইরে যারা আছেন তারা ওভার টেলিফোন সার্বক্ষণিকভাবে ম্যাডামের খোঁজ খবর নিতে যোগাযোগ রাখছেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা 2025 সালের শেষে নয়তো 2026 সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। বুধবার 22 জানুয়ারি সকাল 11টায় বরিশাল নগরের কাশীপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এ সময় ইসি আব্দুর রহমানেল মাসুদ বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনোযোগ ছিল না, আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আর আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে ইসি মাসুদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা, ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গা সহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় ভুয়া ভোটার কেউ থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেওয়া হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা দেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত চলবে। এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল ও বরিশাল জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তুরস্কের জনপ্রিয় একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 76 জন নিহত হয়েছে। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বলু পার্বত্য এলাকার হোটেলে স্থানীয় সময় 3:30টার দিকে আগুন লাগে। তখন সেখানে 234 জন অতিথি অবস্থান করছিলেন। হোটেলের বাইরে আবরণ কাঠ দিয়ে তৈরি বুলে আগুন লাগার পর তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে 10 জন নিহতের খবর পাওয়া যায় এবং পরে তা বেড়ে 66 জন হয়। পরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, কয়েক ঘন্টার মধ্যেই এই সংখ্যা বেড়ে 76 জনে পৌঁছেছে। অন্তত 2 জন ভবন থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আগুন নেভাতে 12 ঘন্টা সময় লেগেছে। দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, হোটেলের মালিকসহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের মধ্যে 51 জনের অবস্থা গুরুতর। খবর বিবিসি। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া হোটেলটির পুরো নাম গ্র্যান্ড করতাল হোটেল। বলু
পার্বত্য এলাকার করতালুকিয়া স্কি রিসোর্টের কাছে হোটেলটির অবস্থান। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়। 12 তলার গ্র্যান্ড করতাল হোটেলের কক্ষের সংখ্যা মোট 161টি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এ অতিথিদের মধ্যে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আবার নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।